গল্পের শুরুতেই আমরা একটা চলন্ত গাড়িকে দেখতে পাই, যার ভেতরে ছিল মা এবং মেয়ে। এখানে মায়ের নাম হলো জো আর তার ছোট্ট মেয়েটার নাম এলিস। তারা দুইজনে আসলে মধ্যরাতে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। তখন ওই মেয়েটা তার মায়ের কাছে বাবার কথা জিজ্ঞেস করে এবং বলে যে মা, বাবা কবে আসবে? তখন জো তাকে বলে, তুমি চিন্তা করো না, শীঘ্রই চলে আসবে। আর আমরা এখানে জানতে পারি যে জো একটা ডিভাইস তার কাছে লুকিয়ে রেখেছে, আর এটা হলো নাসার একটা ডিভাইস যার নাম CAL কোর। এরপরই তারা গাড়ি চালাতে চালাতে নর্থ সুইডেনের একটা জায়গায় এসে পৌঁছায়, যেখানে সে দেখে ছোট্ট একটা ঘর আছে। পুরো ঘরটাই বরফে আচ্ছাদিত হয়ে আছে। তখন জো এখানে এসে একটু আগুন জ্বালায়। এরপর এলিস তার মাকে বলে যে আমি গল্প শুনতে চাই আর আমি এই কাহিনীটা আইপ্যাড থেকেই শুনবো। এরপর এলিস আইপ্যাড নিয়ে এসে সেখান থেকে একটা গল্প চালিয়ে দেয়, যেখানে আমরা জোহনা নামের একটা মহিলাকে দেখতে পাই, যে হলো এলিসের মা। আর তারপর সে তাকে বলে যে এটা একটা ছোট্ট বাচ্চা মেয়ের কাহিনী। এটা শুনে তো এলিস অনেক মনোযোগ দিয়ে সেই কাহিনী শুনতে বসে পড়ে। কিন্তু জো যখন এই ডিভাইসটা দেখতে পায়, সে এলিসের কাছ থেকে ওটা নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে লুকিয়ে রাখে। কিন্তু এরপর জো যখন ঘরে আসে, সে দেখতে পায় যে তার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তবে ঠিক সেই সময় সে বাইরে থেকে তার মেয়ের চিল্লানোর আওয়াজ পায় আর দ্রুত আলো নিয়ে বাইরে দেখতে যায় কি হয়েছে। একটু দূরে যেয়ে সে দেখতে পায় কোথাও একটা আলো আসে, আর এরপর সে ওই আলোর দিকে যাত্রা শুরু করে। তারপরে কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে, যে ঘটনাটা আরো 5 সপ্তাহ আগে। এখানে আমরা জোর পুরো ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে তার হাজবেন্ড এবং মেয়ে এলিসও ছিল। জোর হাজবেন্ডের নাম ম্যাগনেস। তারপর এলিস তার মাকে ভিডিও কল করে, কিন্তু ওই সময় জো ছিল মহাকাশে স্পেস জানে। স্টেশনে একসঙ্গে 2-3 দেশের মানুষই আছে, আর এটা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 286 কিলোমিটার উপরে। তখন আমরা এখানে পল নামের একটা ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা ACL কোর নামের একটা ডিভাইস নিয়ে কাজ করছিল। এই স্পেস স্টেশনে সব মিলিয়ে প্রায় 5 জন লোক ছিল, আর ভিম এই ক্যালিফোর্নিয়ার স্পেস এজেন্সি দেখাশোনা করবে। এরপর সে ওখান থেকে পোলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আর সে ভীমকে জিজ্ঞেস করে যে তোমরা কেউ ডিভাইসটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছো? তখন পোল বলে যে হ্যাঁ, আমি কাজ করছি আর এটা চালু হয়ে যাবে। এদিকে জোকে তো আমরা এখনো তার মেয়ে এলিসের সঙ্গে কথা বলতে দেখি। সে তার মেয়েকে ভিডিও কলে উপর থেকে পুরো পৃথিবীটা দেখাচ্ছিল, যে স্পেস থেকে পৃথিবীটা দেখতে ঠিক কেমন লাগে। এদিকে তখন আবার পোল যে ডিভাইসটা নিয়ে কাজ করছিল ওটা অ্যাক্টিভ করে দেয়, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়ে যায়। তাই সেখানে থাকা প্রত্যেকটা মানুষ সবাই একে অপরের সঙ্গে ধাক্কা খেতে শুরু করে। তবে কিছুক্ষণ পর এটা একটু স্বাভাবিক হয়, কিন্তু এরপর তারা দেখতে পেয়ে স্পেস স্টেশনের একটা জায়গায় আগুন ধরে গিয়েছিল। এরপর তারা সবাই মিলে একসঙ্গে আগুনটা নেভাতে সক্ষম হয়। সবাই তো মোটামুটি সেভও ছিল, কিন্তু পোলের একটা হাত অনেক বাজেভাবে ইনজিওর্ড হয়। পোলের এই অবস্থা দেখে সেখানে থাকা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর তারা ওখান থেকে একটা দেশের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, যে আমাদের একজন এজেন্টের হাতের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, যে কোনো ভাবে তার শরীর থেকে হাতটা আমাদের কেটে বাদ দিতে হবে, তা না হলে তার জীবন নাশের শঙ্কা রয়েছে। কিন্তু এখন আপাতত তার কোনো চিকিৎসার প্রয়োজন। তাই ওখানে থাকা সবাই মিলে কোনো মতে তার হাতটাকে একটা কাপড় দিয়ে বেঁধে রাখে। এরপর ওখানে আমরা এলিয়া নামের আরেকটা অ্যাস্ট্রোনটকে দেখতে পাই, যে সবাইকে বলছিল যে আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। প্রায় 55% এরিয়াই ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি স্পেসশিপের একটা জায়গায় সমস্ত লাইটই নষ্ট হয়ে গিয়েছে। এবার ওই বাসটা পুরোপুরি সোলার প্যানেলের সাহায্যে চলবে। এরপরে আমরা এলিস আর ম্যাগনেসকে দেখতে পাই, যারা জার্মানি ও স্পেস স্টেশনের দিকে যাচ্ছিল, কারণ এলিস ওখানে পড়াশোনা করে আর তার বাবা ওখানকার টিচার। এখানে এলিসের রেন্ডি নাম করে অনেক ভালো একটা ফ্রেন্ডও আছে। এরপরেই আমরা সেখানকার চিফ হেনরিকে দেখতে পাই। সে অফিস রুমে সেই CLS ডিভাইস থেকে অনেক রকমের সিগন্যাল আসতে দেখতে পাই। একসাথে এতগুলো সিগন্যাল দেখে তো সে অনেকটা হয়রান হয়ে পড়ে। অন্যদিকে আমরা জোকে দেখতে পাই, সে আস্তে আস্তে স্টেশন থেকে বাইরের দিকে আসছিল, কারণ তাকে বুঝতে হবে যে ওই ব্লাস্টের কারণে সেখানে ঠিক কতটা ক্ষতি হয়েছে। তার সাথে এলিয়ানা নামের আরেকজন অ্যাস্ট্রোনট ছিল, আর তারপর তারা আস্তে আস্তে তো স্পেস স্টেশন থেকে বেরিয়ে আসে। এদিকে কাজাকিস্তানে আমরা সার্গি নামের আরেকটা লোককে দেখতে পাই, যে ওই জায়গায় বসেই তাদের সবার উপরে নজর রাখছিল। সে ওখানে বসে জোয়ের সঙ্গে যোগাযোগ করে আর বলে আগামী 20 মিনিট তোমরা অন্ধকারেই থাকবে, কারণ সূর্যের আলো এখন অন্যদিকে রয়েছে আর সেটা তোমাদের দিকে আসতে আরো 20 মিনিট সময় লাগবে। এই কারণে অন্ধকারের মধ্যেও তোমাদের এই 20 মিনিট স্পেসশিপটাকে চালু রাখতে হবে। এরপর জো সেখানে মোটামুটি গবেষণা করে বলে যে অনেক কিছু নষ্ট হয়ে গেলেও এখনো সেই সুইচটা ভালো আছে, যেটার সাহায্যে আমরা পৃথিবীতে ফিরে যেতে পারি। কিন্তু আরেকটা যে সুইচ ছিল সেটার প্রায়ই অনেকটা নষ্ট
নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে সেখান থেকে অনেকটা অক্সিজেনও ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা সেখানে হ্যান্ডি নামের আরেকটা লোককে দেখতে পাই, যে ক্যালিফোর্নিয়া থেকে জার্মানিতে ফোন করে তাদেরকে ওই ডিভাইস মানে CLS কে তাদের সঙ্গে নিয়ে আসতে বলছিল। কিন্তু জার্মানি সেই এজেন্ট তখন বলে যে ঠিক আছে, বাট প্রথমে আমরা মানুষদেরকে নিচে নামিয়ে আনবো, তারপর যন্ত্র। মানুষের আগে কোনোভাবেই আমরা অন্য কোনো মেশিনকে প্রায়োরিটি দিতে পারি না। এদিকে স্পেস স্টেশন থেকে জো তাদেরকে জানায় যে আমাদের স্পেসশিপটার কোনো একটা কিছুর সাথে ধাক্কা লেগেছে, যার কারণে এখানে অনেকগুলো তারের সঙ্গে যে কানেকশন ছিল সেটা ভেঙে গিয়েছে, যাকে দ্বিতীয়বার জোড়া লাগানো প্রায় অসম্ভব। এরপর তারা সেখান থেকে লাইফ সাপোর্ট সিস্টেম চেক করতে যায়, আর সেখানে গিয়ে দেখে যে স্পেসশিপ অন্য কিছু একটার সঙ্গে ধাক্কা খাওয়ার কারণে সেখানেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে সেই মেশিনের মধ্যে কিছু রঙিন কাপড় দেখতে পায়, আর যখন সে অনেক ভালো করে এটা চেক করে তখন বুঝতে পারে যে এখানে একটা মেয়ে আটকে আছে, যে কিনা তাদের মতোই একজন অ্যাস্ট্রোনট ছিল, কিন্তু এতদিন এখানে আটকে থাকার কারণে তার চেহারাটা পুরোপুরি ঝলসে গিয়েছে। তাই প্রথম দেখাতেই তাকে চেনার কোনো উপায় নেই। নিজের সঙ্গে এরকম একটা লাশ দেখে তো জন অনেক বেশি ভয় পেয়ে যায়। জন ওই লাশটাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু একবার যেহেতু ওটা স্পেসশিপ থেকে নিচে নেমে গিয়েছে তাই সে ওটাকে আর ধরতে পারে না। সে দ্রুত তার ক্যামেরা বের করে এটার ভিডিও করতে থাকে, কিন্তু তখন স্পেসিফিক ক্যামেরাও কোনো কাজ করছিল না। এরপর সে স্পেসশিপে এসে যখন এইসব ঘটনা খুলে বলে, কেউ তার কোনো কথা বিশ্বাস করছিল না। কিন্তু জো তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে আমি একটু আগে এসে এখানে লাশটা পড়ে থাকতে দেখেছি। এরপর আমরা এরিন নামের আরেকটা মহিলাকে দেখতে পাই, সেও কাজাকিস্তানে থাকে, আর এই মিশনে সে ওখানকার একজন চিফ। সে জোর সাথে কথা বলে জানায় যে আপাতত তুমি এই বিষয়টাকে ইগনোর করে যাও। এদিকে পল তো স্পেস স্টেশনের ভেতরে অনেক অসুস্থ অবস্থায় পড়ে আছে। তখন পলকে সাহায্য করার জন্য সেখানে অড্রি এবং ছুরি নামের আরো দুজন চলে আসে। তারা দুজন মিলে সেখানে পলকে CPR দিচ্ছিল, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও তারা পলকে আর বাঁচাতে পারে না। হার্ট অ্যাটাকের কারণে পল সেখানেই মারা যায়। ওদিকে দেখা যায় কম্পার্টমেন্ট 1কে নিচ থেকেই ঠিক করার চেষ্টা করছে, আর কম্পার্টমেন্ট 2 এখন তেমন কোনো ক্ষতি হয়নি। ওটাতে করে 3 জন অ্যাস্ট্রোনটই এই স্পেস স্টেশনে চলে আসে, আর বাকি যারা থাকবে তারা কম্পার্টমেন্ট 1-এ ব্যাটারি লাগানোর কাজ করবে। কিন্তু সমস্যা হলো এবার তাদের মাঝখানে ঝামেলা লেগে যায়, কারণ কে হবে সেই 3 জন অ্যাস্ট্রোনট যারা ওই কম্পার্টমেন্ট 2-তে করে এখানে আসবে। তখন জো জানায় যে অড্রেস, ছুরি আর আয়লা তোমরা 3 জন মিলে কম্পার্টমেন্ট হতে যাবে, কারণ তোমাদের 3 জনেরই ফ্যামিলি আছে, আর আমি এখানে থেকে কম্পার্টমেন্টটা ঠিক করার চেষ্টা করব। আর তোমরা মনে করো না যে আমি তোমাদেরকে অনুরোধ করছি, এটা তোমাদের প্রতি আমার আদেশ, এ কারণেই তোমাদেরকে এটা মানতেই হবে। এরপর তারা 3 জন কম্পার্টমেন্ট 2-তে করে পৃথিবীতে আসার জন্য তৈরি হয়ে যায়। এদিকে আমরা ম্যাগনেস আর এলিসকে দেখতে পাই, যাদেরকে একটা গাড়িতে করে কাজাকিস্তানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে জোকে দেখতে পাই, সেই কম্পার্টমেন্ট 2-তে করে তারা 3 জন অলরেডি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার মানে এখনো এই স্পেসশিপে জো একাই রয়ে গিয়েছে। এরপরে জোকে বলা হয়েছে তোমার কাছে আর মাত্র 19 ঘন্টা বেঁচে থাকার মতো অক্সিজেন আছে, এ কারণেই তোমাকে যা করার 19 ঘন্টার মধ্যেই ব্যাটারি চেঞ্জ করে ফেলতে হবে, আর 19 ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করে তোমাকেও পৃথিবীতে চলে আসতে হবে, আর তা না হলে কিন্তু মৃত্যু সুনিশ্চিত। এদিকে ম্যাগনেস আর এলিস তো সেখানকার একটা এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে একটা প্রাইভেট জেট আগে থেকেই তাদের জন্য এনে রাখা হয়েছিল। তারা দুজন এখন এরপরে সেই প্রাইভেট জেটে উঠে যায়, আর ওখানে আমরা তখন রেন্ডি নামের আরেকজনকে দেখতে পাই। রেন্ডি হলো আসলে পলেরই মেয়ে, যে কিছুদিন আগে স্পেস স্টেশনের মধ্যেই মারা গিয়েছে। রেন্ডির মন খারাপ দেখে এলিস তখন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে, কিন্তু ওর কিছুদিন আগে তার বাবা মারা গিয়েছে, তাই তার কোনো কিছুই ভালো লাগছে না। অন্যদিকে জো তো এখন স্পেসশিপের ভেতরে একা একাই তার কাজ চালিয়ে যাচ্ছে। যখনই কোনো জিনিস ভুলে যাচ্ছিল তখন বারবার বলছিল যে আমাকে অন্য জায়গায় যেতে হবে, কিন্তু নিচে বসে যারা স্পেসশিপটাকে কন্ট্রোল করছিল তারা জোকে বলে যে তোমার হাতে সময় খুবই কম, তাই এখন পেছনের দিকে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তুমি কি জানো আর মাত্র 1 মিনিটের মধ্যে এখানে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, যার কারণে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে, তুমি ওখানে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়বে। এত কিছু শোনার পরেও জো সেখানে কারো কথাই শোনে না, ওইখান থেকে অন্য একটা জায়গায় চলে যায়। আসলে সে ওখানে একটা নেকলেস আনতে গিয়েছিল, যেটা সে এখানে আসার আগে পৃথিবী থেকে নিয়ে এসেছিল, কিন্তু যতক্ষণ সে ওখান থেকে নেকলেসটা ফেরত নিয়ে আসে তার আগেই পুরো স্পেস স্টেশনটা অন্ধকারে ডুবে যায়, মানে সূর্যের আলো আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাই সেখানকার
অক্সিজেন সাপ্লাইও পুরোপুরি বন্ধ করে দেয়। তাই কোনো উপায় না পেয়ে তো জো দ্রুত ওই কম্পার্টমেন্ট 2-তে এসে বসে পড়ে, যেখানে পলের লাশটা রাখা ছিল। এখন পুরো 45 মিনিট ধরে এই জো পুরো অন্ধকারের মধ্যেই থাকবে। এখন সে কোনো উপায় না পেয়ে নিজের সঙ্গে কথা বলতে শুরু করে। এরপরে অন্ধকারে বসে সে ওই মহিলার স্কেচ বানাতে শুরু করে, যার ডেড বডিটাকে সে ওখানে দেখতে পেয়েছিল। এরপর সে ওখানে কিছু লাইনও লেখে আর সেটাকে সরাসরি কাজাকিস্তানের স্পেস স্টেশনে পাঠিয়ে দেয়। এরপর সে ওখানে বসে সময় কাটানোর জন্য তার মেয়ের ছোটবেলার কিছু ভিডিও দেখতে শুরু করে। আর এইভাবে 45 মিনিট সময় কেটে যায়। তারপরে সেখানে আবারও সূর্যের আলো প্রবেশ করে আর কাজাকিস্তানের স্পেস স্টেশন থেকে আবারও জনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। তারা জনকে বলে যে দ্রুত সেখানে গিয়ে ব্যাটারি খুঁজে বের করো আর কম্পার্টমেন্ট 1-এ গিয়েও ওই ব্যাটারিটা লাগিয়ে দাও, যাতে করে তুমিও তাদের মতো তাড়াতাড়ি পৃথিবীতে ফিরে আসতে পারো। এখানে আসলে 6টা ব্যাটারি ছিল, যেগুলো অন্য জায়গা থেকে এনে কম্পার্টমেন্ট 1-এ লাগাতে হবে। অন্যদিকে আমরা ক্যালিফোর্নিয়াতে হ্যানরিকে দেখতে পাই। তখন এরিন তাকে ফোন করছিল আর এরিনও তো ছিল কাজাকিস্তানের স্পেস স্টেশনে। এরিন তাকে ফোন করে জানায় যে আমাদের অ্যাস্ট্রোনট পৃথিবীতে ফিরে আসছে, কিন্তু সঙ্গে করে সে সেই ডিভাইসটা আনতে পারছে না। তখন হেনরি তাকে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওই ডিভাইসটা যে কোনো মূল্যেই হোক আমার লাগবে। কিন্তু এরিন তখন জানায় যে সামান্য একটা ডিভাইসের জন্য আমরা কখনোই আমাদের অ্যাস্ট্রোনটদের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। তখন হেনরি উল্টে বলে যে তুমি কি জানো ওই ডিভাইসটা বানানোর জন্য আমাদের পুরো পরিবার কতটা পরিশ্রম করেছে? আমি ওরকম একটা মূল্যবান ডিভাইস কিভাবে মহাশূন্যে ফেলে আসতে পারি? ওই ডিভাইসটা যদি পৃথিবীতে একবার আনা যায় তাহলে কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবো। এই কারণে তুমি যত দ্রুত সম্ভব আরেকটা রকেট পাঠিয়ে দাও, যাতে করে ওই ডিভাইসটাকে পৃথিবীতে আনা যায়। তখন এরিন তাকে বলে যে ঠিক আছে, যা করা যায় আমি দেখছি। ফ্রেন্ডের সাথে কথা বলার পরপরই সেই ছবিটা চলে আসে, যেটা ওই কম্পার্টমেন্ট 2-তে বসে এঁকেছিল। এটা এক রাশিয়ার মেয়ে ছিল যে ওই স্পেসশিপের মধ্যে মারা গিয়েছিল। এরিন যখন ওই ছবিটা দেখতে পায় সে তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। অন্যদিকে আমরা সেই 3জন অ্যাস্ট্রোনটকে দেখতে পাই, যারা প্রায় পৃথিবীর কাছাকাছি চলে এসেছে। আর একটু পরেই দেখা যায় তারা সফলভাবে পৃথিবীতে ল্যান্ডিং করে। তাদের এইভাবে সেফভাবে ল্যান্ডিং করতে দেখে তো সেখানে থাকা সব মানুষই অনেক খুশি হয়ে যায়। এরপর তাদের অনেক সাবধানে এরকম কম্পার্টমেন্ট থেকে বের করে গাড়িতে করে সেখান থেকে স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয়। এদিকে আমরা এলিস আর তার বাবা ম্যাগনেসকে দেখতে পাই, যারা কাজাকিস্তানে অলরেডি ল্যান্ড করে ফেলেছে। এরপর আমরা সেখানে এরিনকে দেখতে পাই। এরিন তার লোকদেরকে বলছিল যে সিএলএস এর যে ডিভাইসটা রয়েছে ওটা ফিরিয়ে আনার জন্য আরেকটা রকেট সেখানে পাঠানো হবে। এই কারণে সেখানে সার্গি নামের যে একটা লোক ছিল সে জোকে বলে যে এই ডিভাইসটা ওখানে রাখা আছে, যেভাবেই হোক তুমি ফিরে আসার সময় ওটা তোমার সাথে করে নিয়ে আসতে হবে। জো তখন বলে যে এটা যদি আমার সঙ্গে করে নিয়ে আসতে চাই তাহলে আরো বেশি সময় লাগবে। যদি আমি আসার সময় এক্সট্রা কোনো টাইম পাই তাহলে আমি ওটা সঙ্গে করে নিয়ে আসবো, কিন্তু এর বাইরে তো আমি কিছুই করতে পারবো না। এদিকে এলিস আর ম্যাগনেস প্লেন থেকে নামার পরে একটা গাড়িতে করে কাজাকিস্তানে এসে স্পেস স্টেশনের দিকে পৌঁছে যাচ্ছিল। তখন এলিস তার বাবাকে বলে যে আমি জানি বাবা, তোমার আর মার মধ্যে সম্পর্ক ভালো না, তোমরা একে অপরের সঙ্গে ঠিকভাবে কথা পর্যন্ত বলো না, কিন্তু আমি চাই না যে তোমরা দুজন আলাদা হয়ে যাও। আমি তোমাদের দুজনকে একসঙ্গে পেতে চাই। তখন ম্যাগনেস বলে যে এসব চিন্তা ভাবনা তুমি কেন করছো? আমি আর তোমার মা কখনোই আলাদা হব না। অন্যদিকে জনের কাছে খবর পৌঁছে যায় যে তোমার হাজবেন্ড এবং তোমার মেয়ে কাজাকিস্তানের স্পেস স্টেশনে চলে এসেছে। খুব তাড়াতাড়ি তুমি তাদের সঙ্গে কথা বলতে পারবে। এই নিউজটা শুনে তো জো অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু এরপর যখনই ম্যাগনেস আর এলিস স্পেস সেন্টারে প্রবেশ করে তখনই জোয়ের সঙ্গে তাদের কানেকশনটা কেটে যায়। তাই তারা ওই সময় আর জোর সঙ্গে কথা বলতে পারে না। মায়ের সঙ্গে কথা না বলতে পেরে তো এলিসের মন খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে চলেই যাচ্ছিল। তার বাবা তখন তাকে ধরার জন্য পিছু পিছু দৌড়াচ্ছিল, কিন্তু এলিস তো এক দৌড় দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জোয়ের স্পেসশিপের মধ্যে আবারও পুরো অন্ধকার হয়ে যায়, তাই সে দ্রুত ওখানে সমস্ত ব্যাটারিকে আবারও রিপ্লেস করার কাজে লেগে পড়ে। আর ঠিক তখনই তার মনে হয় যে এই স্পেসশিপের ভেতরে সে ছাড়াও অন্য একজন আছে। এটা মনে করার সঙ্গে সঙ্গে জোহান কেমন যেন একটা ভয় পেয়ে যায়। তাই সে ব্যাটারি ঠিক করা বাদ দিয়ে বাইরে দেখতে বের হয় যে আসলেও কেউ স্পেসশিপের মধ্যে আছে কিনা। একটু সামনে এগোতে জোয়ের মনে হওয়া শুরু করে যে সে নিজেই ঘরের মধ্যে আছে আর তার সামনে একটা বন্ধ দরজা দেখতে পায়, কিন্তু দরজার ওপার থেকে মনে হচ্ছিল কেউ বারবার ভেতর থেকে দরজা ধাক্কাচ্ছিল। জো তখন সেই দরজাটা খুলে দেয়, কিন্তু একটু পরে আবার বুঝতে পারে যে সে স্পেস স্টেশনের মধ্যে আছে আর এতক্ষণ ধরে যা কিছু হয়েছে তার সবই তার কল্পনা। আর এই সবকিছু করতে করতেই সে ওখানে অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। এরই মধ্যে আবার গল্প চলে আসে বর্তমানে, যেখানে আমরা জোকে তার সেই বরফে আচ্ছাদিত ঘরে দেখতে পাই।
সে ওই ঘন অন্ধকার আর ঠান্ডার মধ্যে তার মেয়ের চিৎকার শুনতে পায় এবং তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর খুঁজতে খুঁজতে সে পাহাড়ের মধ্যে একটা ঘরের কাছে চলে আসে, কিন্তু এই ঘরটা ছিল প্রায় ভেঙে পড়া। এই ঘরের মধ্যে এসে তো জোর প্রথমে অনেক ভয় লাগতে শুরু করে, আর যখন সে ঘরের মধ্যে ঢুকে যায় ওখানেও একটা বন্ধ দরজা দেখতে পায়। আর ওখানেও তার মনে হচ্ছিল যে দরজার ওপার থেকে কেউ দরজাটাকে খোলার চেষ্টা করছে, কিন্তু যখন সে দরজাটাকে খুলে দেয় সে ওখানেই তার মেয়েকে দেখতে পায়। সে তো কোনোভাবেই বুঝতে পারছে না যে এরকম একটা অন্ধকার ভাঙা ঘরের মধ্যে তার মেয়ে কিভাবে এসে পৌঁছালো, কারণ তার স্পষ্ট মনে আছে যে সে বাইরে যাওয়ার আগে তার মেয়েকে ঘরের মধ্যে রেখে গিয়েছিল। তাই হঠাৎ করে তার মেয়েকে ঘরের মধ্যে দেখতে পেয়ে সে বেশ ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে তার মেয়েকে জড়িয়ে ধরে। আর এর মাধ্যমে আমাদের আজকের এই সিরিজের প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা কিন্তু অনেক রহস্যজনক। যদি প্রথম এপিসোডটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব এরপরে পার্ট পার্ট করে অন্য এপিসোডগুলো ব্যাখ্যা করার।